সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমা আজহারিন খান। দর্শক, আমরা সাম্প্রতিক সময়ে চায়না সফরে বাংলাদেশের অর্জন নিয়ে কথা বলবো। ব্যবসায়ী যে পরিষদ আছে বিসিসিআই এবং বিজিএমই বিকেএমইর পক্ষ থেকে সকল ব্যবসায়ীরাও অংশগ্রহণ করেছিলেন এই অনুষ্ঠানে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চায়না প্রধানমন্ত্রীর বেশ কিছু এগ্রিমেন্ট হয়েছে, 26টার মতো চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমরা সে বিষয়ে কথা বলবো। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে একজন বিশেষ ব্যক্তি রয়েছেন। তিনি হচ্ছেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ, এফসিএ। তিনি একজন অর্থনীতিবিদ এবং আমাদের সাথে রয়েছেন এই সফরে অংশগ্রহণ করা একজন বিশেষ ব্যবসায়ী। তিনি হচ্ছেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি বিজিএমইএ এবং বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন শিল্প ও বাণিজ্য সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনি আসলে মাননীয় প্রধানমন্ত্রী যে বর্তমানে চায়না সফর করে এসছেন এবং সেখানে যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিতে ব্যবসায়ী কমিটি এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে অংশগ্রহণ করেছেন। অভিনন্দন যে আসলে বাংলাদেশ এবং চায়নার সাথে দ্বিপাক্ষীয় চুক্তি এবং এ ধরনের আসলে আমাদের কূটনৈতিক যে সম্পর্ক, অর্থাৎ পার্শ্ববর্তী দেশের সাথে যে কূটনৈতিক সম্পর্ক, সেই সম্পর্ক আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম এবং সেখানে হয়তো বেশ কিছু কার্যক্রমও আপনারা সম্পন্ন করে এসছেন। আসলে সেখানে কি চুক্তি হয়েছে এবং কি কি আসলে অর্জন আপনারা করেছেন যদি একটু সাধারণ মানুষকে বলতেন। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ বাংলা ভিশনের দর্শকদেরকে। ব্যাপারটা হলো এরকম যে চায়না এবং ইন্ডিয়া দুইটা দেশ আমাদের দুই দিকে, তাদের সাথে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। ইন্ডিয়ার সাথে আমাদের একেবারে 71 সালের যুদ্ধের সময় থেকে ঘনিষ্ঠ সম্পর্ক, আর চায়নার সাথে আমাদের উন্নয়নের সহযোগী বলতে পারি আমরা। জাপান, চায়না আমাদের উন্নয়নের সহযোগী। ইদানিংকালে চায়না আমাদের সাথে কিন্তু অনেক ব্যবসা বাণিজ্য করছে। আমরাও তাদের ওখান থেকে ইম্পোর্ট করি এবং তারাও আমাদের যে রাস্তাঘাট, ব্রিজ, বিভিন্ন জায়গায় যা হচ্ছে এর মধ্যে তাদের অনেক অংশীদারিত্ব আছে। এইখানে প্রথমে এসিসি, ঢাকা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তাদের কিন্তু আবার একটা পার্ট হলো 25% শেয়ারের মালিক হলো সাংহাই সিকিউরিটি এক্সচেঞ্জ। তো এখন এখানে এসিসির উদ্যোগে একটা অনুষ্ঠান হয় এবং সেইখানে ব্যবসায়ীরা যারা আগে থেকে যোগাযোগ করে গেছে, যার সাথে যেমন সবারই চায়নার সাথে কম বেশি কিন্তু সব ব্যবসায়ীরই কিছু না কিছু ব্যবসা আছে, আমাদেরও আছে। আমরা দীর্ঘদিন 40 বছর ধরে চায়নার সাথে ব্যবসা করছি। তো সেই রকমভাবে সবার সাথে সবাই ওই ব্যবসায়িক যোগাযোগে আরও আমি মনে করি যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এখানে উপস্থিত ছিলেন, এই এমওগুলো সাইন করার মধ্যে, এগ্রিমেন্টগুলো সাইন করার মধ্যে প্রধানমন্ত্রীর সামনে এগুলো হয়েছে। অতএব আমি মনে করি এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থবহ। আগামী দিনগুলোতে চায়নার সাথে আমাদের ব্যবসা বাণিজ্য আরও বেশি অগ্রগতি পাবে এবং আমরা এখন কিন্তু আমরা ইম্পোর্ট করি চায়নার থেকে বেশি। চায়নায় আমাদের জিনিসপত্র যায় কম। সেখানে চায়না যেমন আমাদেরকে একটা ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়ে রাখছে 98%, 98% গুডসের উপরে ডিউটি ফ্রি, কিন্তু আমাদের যে মূল রপ্তানি গার্মেন্টসের উপরে কিন্তু সেটা নাই। তো আমরা মনে করি যে চায়নার যে অবস্থা এখন, সেখানে চায়নার থেকে অনেকেই আমাদের দেশে ইনভেস্টমেন্ট করার জন্য আসতে চায়। আমরা মূলত ব্যবসায়ীরা তাদেরকে আহ্বান জানাচ্ছি তারা যেন আমাদের সাথে এখানে ইনভেস্টমেন্ট করে। অনেক জিনিস কিন্তু আমাদের দেশে নাই এখন, এখনও গ্রিনফিল্ড বলতে পারেন আপনি। ইলেকট্রনিক্স, আপনি মনে করেন লেদার গুডস, আপনি টেক্সটাইল, ম্যানমেড ফাইবারের টেক্সটাইল, এরকম অনেক জায়গা আছে আমাদের এখানে। চায়না কিন্তু এখন গাড়ির ইন্ডাস্ট্রির জন্য কিন্তু হুমকি হয়ে দাঁড়িয়েছে ইউরোপ এবং আমেরিকার জন্য। সেই জায়গায় চায়নার থেকে যদি কেউ এখানে এসে, আমাদের এখানেও কিন্তু 18 কোটি লোকের বাস, এটাও কিন্তু একটা বড় মার্কেট। তো সেখানে এখানে গাড়ির ইন্ডাস্ট্রিও হইতে পারে। সেই সব বিভিন্ন পর্যায়ে চায়নার থেকে এলএনজি আনা, বিভিন্ন রকমের পর্যায়ে বিভিন্ন এগ্রিমেন্ট হয়েছে এবং চায়নার সাথে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দীর্ঘকাল ধরে বাংলাদেশের স্বাধীনতার পরে বা পাকিস্তান আমলেই আমরা দেখছি চাইনিজরা আমাদের দেশে ছিল এবং আমরা তখন চাইনিজ ফুড খাইতাম তাদের জন্য। তো সেই জায়গা থেকে আজকে আস্তে আস্তে এমন একটা পর্যায়ে আমরা পৌঁছেছি যে চায়নার সাথে আমাদের অত্যন্ত একটা ঘনিষ্ঠ সম্পর্ক এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে চায়নায়
অত্যন্ত তারা কিন্তু গুরুত্ব দেয় এবং গুরুত্ব সহকারে বাংলাদেশকে এখন বিবেচনা করে। এই জন্য বৈশ্বিক রাজনীতিতেও কিন্তু বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। তো সেই হিসাবে আমরা মনে করি যে ইন্ডিয়ার ইলেকশনের পরে মাননীয় প্রধানমন্ত্রীর ইন্ডিয়া ভিজিট করার কথা এবং তারপর পরই চায়না ভিজিট করার কথা, এটা কিন্তু অনেক আগের থেকেই ছিল এবং সেইভাবেই ভিজিটটা হয়েছে। এবং ভিজিটে যদিও আমরা মাত্র শর্ট 2 দিনের ভিজিট, কিন্তু 2 দিনের ভিজিটের মধ্যেই অনেক কিছুই যা যা এজেন্ডা ছিল সেগুলো সম্পন্ন করা হয়েছে। আমি শুনবো আরো এই যে চুক্তিগুলো আসলে ভারতের সাথে চুক্তি হলো, বর্তমানে চায়নার সাথে যে চুক্তিগুলো হলো, এবং আমরা দেখছি যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশেরও কিন্তু একটা সুনাম দিনকে দিন বাড়ছে এবং গুরুত্বও বাড়ছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের গুডসের চাহিদাও বাড়ছে এবং যেটি বলছিল যে বিদেশি বিনিয়োগ যাতে বাংলাদেশে এসে ইনভেস্টমেন্ট করে, সেটারও কিন্তু একটা জায়গায় এক্সচেঞ্জ, ভিউ এক্সচেঞ্জের জায়গাও কিন্তু ব্যবসায়ীদের মধ্যে তৈরি হলো। এই যে কূটনৈতিক সম্পর্ক তৈরি হওয়া এবং তাদের সাথে ব্যবসায়িক লেনদেন এবং পরবর্তীতে এটি আসলে চুক্তি সম্পন্ন, এই জায়গাগুলো থেকে একজন অর্থনীতিবিদ হিসেবে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। এটা মূলত আপনার এই ভিজিটটা মানে পররাষ্ট্র বিষয়ক না হয়ে দেখা গেছে এটা অর্থনৈতিক যে কূটনীতি সেটার একটা সফল প্রয়াস। এবং এটাতে বাংলাদেশের যে এখনকার কারেন্ট যে সিচুয়েশান, এখন বিশ্ব এই যে জিওপলিটিক্যাল যে ইয়েটা, সেটার কারণে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসে পড়ছে বঙ্গোপসাগরের পাশে অবস্থান হওয়ার কারণে বাংলাদেশের। এবং এটার এই গুরুত্ব কারণে মানে আপনার বিজনেস, এবং এটা বিজনেসটা অর্থনৈতিক গুরুত্বের কারণে বিজনেস আপনার যে অর্থনৈতিক কূটনীতিটা এটা কিন্তু আপনার অগ্রসর হচ্ছে। তো সেই দিকে মাননীয় প্রধানমন্ত্রীর যে বর্তমান ভিজিটটা, এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিস্থিতিতে, এখনকার পরিস্থিতিতে। এখানে আপনার মূলত আন্তর্জাতিক যে বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্যের ভিতরে আপনি কস্ট কম্প্যারিজন করবেন। কস্টে ওনারা যদি গার্মেন্টস এক্সপোর্টের সময় চায়না যদি সাথে কস্ট কম্প্যারিজনে চায়নাতে এক্সপোর্ট করতে তার খরচ কম লাগে এবং তারা প্রাইসের দিক দিয়ে ঠিক পায়, তাহলে চায়নার সাথে তাদের রিলেশনশিপ বাড়বে। এখানে কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে যতই রাজনৈতিক বিষয় থেকে বিষয় হলো অর্থনৈতিক, এবং সেখানে আপনার দেখা গেছে যে রাজনৈতিক বিরোধীদের কারণে অনেক সময় অনেকের সাথে ব্যবসা বাণিজ্য করে না। কিন্তু বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি, সেটা কারো সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না, এই যে ভিত্তিটা, এই ভিত্তির মধ্যে দিয়ে বাংলাদেশ আগাচ্ছে। কিন্তু এখানে তো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক স্থাপনের পাশাপাশি ব্যবসায়ীর সাথে ব্যবসায়িক সম্পর্ক বা অর্থনৈতিক সম্পন্ন বেগমান করার তো একটা প্রক্রিয়া শুরু হলো, যেটি হয়তো ভারত চুক্তি, চায়না চুক্তির পরে অন্যান্য দেশও কিন্তু এ ধরনের বিভিন্ন যে কাজের মাধ্যমে এগিয়ে আসার জন্য হয়তো তারা চিন্তা করবে। তো সেই জায়গায় আপনার কাছে কি মনে হচ্ছে যে এই কূটনৈতিক সম্পর্ক আমাদের আগের চেয়ে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সাথে আরও বেশি বাড়বে? এটা বাড়ার সম্ভাবনা বেশি, কারণ অর্থনৈতিক গুরুত্ব এবং রাজনৈতিক গুরুত্বর দিক দিয়ে বাংলাদেশ এখন স্ট্র্যাটেজিক পজিশনে আছে, অত্যন্ত কৌশলগত অবস্থানে আছে। সেই ক্ষেত্রে আমরা কেয়ারফুলি যদি এটা হ্যান্ডেল করতে পারি, তাহলে আপনার দেখা যাবে যে একটা উইন উইন সিচুয়েশান আমরা ক্রিয়েট করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের পররাষ্ট্র নীতির সাথেও এটা চলে, যা জুৎসই হয়, এবং সেই ক্ষেত্রে আমাদের কোনো অন্য অসুবিধা নাই। তো আমরা মূলত যেহেতু ডেভেলপিং কান্ট্রি থেকে আমরা ডেভেলপ কান্ট্রি হইতে চাই, তাহলে আমরা যেখান থেকে যে আমাদের যে সমস্ত শর্টেজ আছে, লিমিটেশন আছে, আমাদের এই লিমিটেশনগুলোকে ওভারকাম করার জন্য, যেমন আপনি ধরেন এই যে অটোমেশন ব্যাংকিং সিস্টেমে, অটোমেশন রেভিনিউ সিস্টেমে, মিউনিসিপ্যাল ট্যাক্স কালেকশনে অটোমেশন, চায়না এই সমস্ত কাজে অনেক বেশি অগ্রসরমান, ইভেন আমেরিকার থেকেও ভালো অবস্থানে আছে। সেই ক্ষেত্রে আপনার আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী দেখা যাচ্ছে যে চায়না যে ক্যাশলেস সোসাইটি করছে, তাতে দেখা গেছে যে নরওয়ে, সুইডেন, স্ক্যান্ডিনেভিয়ান অনেক দেশেই কিন্তু ক্যাশলেস সোসাইটির দিকে মুভ করছে। চায়না হলো
এখনকার অগ্রগতির দিক দিয়ে নাম্বার 1 ওয়ার্ল্ডের মধ্যে। তার মানে আপনি বলছেন যে টেকনোলজিক্যাল আপগ্রেডেশনের ক্ষেত্রে চায়নার হেল্প আমরা অনেক নিতে পারি, কিন্তু আমরা পাচ্ছি এখন অবকাঠামোর দিকে। আমরা শুনবো আরো কথা, একটু আমি আপনার কাছে জানতে চাই যে এই যে চুক্তির জন্য আপনারা গেলেন, ব্যবসায়িক যারা ছিলেন তারাও গিয়েছেন, যারা রাজনীতিবিদ তারাও গিয়েছেন, তো এই দিক থেকে আসলে সাধারণ মানুষের কাছে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে এই চুক্তি থেকে আসলে চায়না কিভাবে লাভবান হলেন, বাংলাদেশের মানুষ আসলে কিভাবে লাভবান হবে, সেটি যদি একটু বলতেন। এইসব চুক্তিতে কিন্তু এক পক্ষ কখনো লাভবান হয় না, উভয় পক্ষের আন্ডারস্ট্যান্ডিং এর পরেই কিন্তু ব্যবসা বাণিজ্য হয়। তো সেই হিসাবে আমাদের তো এর আগেও মাননীয় প্রধানমন্ত্রী চায়না ভিজিট করেছেন, তখনও আমি গিয়েছিলাম। তো এটা কোনো নতুন ভিজিট না যে প্রথমবারের মতো ব্যবসায়ীদের সহ ভিজিট করেছে, এর আগেও ব্যবসায়ীদের সহ মাননীয় প্রধানমন্ত্রী ভিজিট করেছেন চায়না, এবং তাদের সাথে আমাদের ব্যবসায়িক রিলেশনশিপ অনেক বেশি। এখন কিন্তু পৃথিবীটাই চলে অর্থনৈতিক, যে যত স্ট্রং হবে তার তত সুবিধা। এখন কিন্তু সবার সাথে সম্পর্কটা অর্থনীতির, এবং চায়নার সাথে আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জিনিস নিয়ে, এখানে দেখবেন আপনি অনেক চাইনিজ আমাদের দেশে কিন্তু অনেক ছোট ছোট ইন্ডাস্ট্রি করে, কেউ কেউ বড় বড় ইন্ডাস্ট্রি করেছে, ইনভেস্টমেন্ট আছে এখানে। এবং আমরা আশা করি চায়নার যে বর্তমান পরিস্থিতি, তাদের যে লোকবল, তাদের যে ইন্ডাস্ট্রি করার যে ক্ষমতা, তাদের শ্রমিক পাওয়া, সেই জায়গার মধ্যে যে বাধাগুলো আছে, সেই জায়গার মধ্যে বাংলাদেশ একটা অত্যন্ত ভালো অবস্থানে আছে। সেই হিসেবে আমি মনে করি তারা আমাদের এখানে আমরা দেখলাম যে ঢাকা বেইজিং আপনার 21টি চুক্তির একটা বিষয়, আমরা সমঝোতা স্মারক আমরা পত্রিকায় দেখেছি, এর মধ্যে 7টি প্রকল্প ঘোষণা করার কথাও এসছে, এবং তার মধ্যে অনেকগুলো আছে যেগুলো ক্যাপিটাল মার্কেট অর্থাৎ পুঁজিবাজারের সাথে সংযুক্ত। যেহেতু আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আমরা চায়না যে সাংহাই স্টক এক্সচেঞ্জ আছে তাদের সাথে আমরা একটা এগ্রিমেন্ট আমরা অলরেডি আছে, এবং তারা ডিমিউচুয়ালাইজেশনের মাধ্যমে তারা আমাদের এই দ্বিপাক্ষিক চুক্তিতে এর আগেও আমাদের সহযোগিতা করেছে। তা আমরা আরেকটু শুনবো, আমরা একটা বিরতিতে যাই, বিরতির পরে এই চুক্তি সম্পর্কে আমরা আরো শুনবো। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। জি, আপনি বলছিলেন যে আমরা 7টি প্রকল্প ঘোষণা করার কথা আমরা জেনেছি, এবং গণমাধ্যম বিষয়ক সহায়তাও প্রায় 6টির মতো সহায়তা দেওয়া হবে বলেও আমরা জানতে পেরেছি। তো একটু যদি আপনি বিস্তারিত আলোচনা করতেন। এগুলো তো সবগুলো এমইউ হয়েছে, এখন এগুলো আস্তে আস্তে দুই পক্ষ আলোচনা করে, এইসব জায়গায় তো আমাদের প্রচুর নেগোশিয়েটর লাগবে, এবং তারা তো দ্বিপাক্ষিক আলোচনার জন্য সেই জায়গায় কি আমরা এগুলো দ্বিপাক্ষিক ভাবেই হয়, দুই ব্যবসায়ী একত্রে আলাপ আলোচনা করে, তারপরে যদি সেটা ঠিক হয় তারপরে না এমইউ করে, এমইউ করার পরে তারপরে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই ব্যবসায়ীরা করবে, এখানে সরকারের তেমন কিছু করার নেই। যদিও চায়নার অনেকগুলোই কিন্তু কর্পোরেশনের আন্ডারে, এবং তারা সেখানে সরকারের অনেক ইনভলভমেন্টস আছে, বাট আমাদের দেশে বাংলাদেশের তো সরকারের ইনভলভমেন্টস নেই, এটা ব্যবসায়ীদের সাথে সম্পর্ক করে যত বেশি করা যায়। মাননীয় প্রধানমন্ত্রীও আমাদেরকে বলেছেন যে তোমরা এসেছো, তোমরা তোমাদের পার্টনার খুঁজে নাও, তোমরা ব্যবসা বাড়াও, কিভাবে বাংলাদেশে ইনভেস্টর বেশি ইনভেস্ট করা যায় সেই ব্যবস্থাটা আমাদেরকে করার জন্য নির্দেশনা দিয়েছে, এবং সেই অনুযায়ী আমরা আমাদের পার্টনাররা অনেকেই খুঁজে নিয়েছে, এবং 21টি সমঝোতা স্মারক সিগনেচার হয়েছে, এবং ভবিষ্যতে এটা আরো উত্তর বৃদ্ধি পাবে। আমরা তো দেখছি যে আপনি বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবে দীর্ঘ সময় ধরে ছিলেন, কাজ করেছেন, তো সেই জায়গা থেকে আমরা দেখছি যে চীন আমাদেরকে প্রায় 100 কোটি টাকার আরএমবি সুবিধা দিতে চাচ্ছে, যেখানে আমাদের গ্র্যান্ড সহায়তা, সুদমুক্ত ঋণ, তারপরে হচ্ছে কি বাণিজ্যিক ঋণ, এরকম 4 ধরনের অর্থনৈতিক ঋণ সুবিধা আমাদেরকে তারা দিবে। তো যেহেতু আমরা অবকাঠামো এবং বড় বড় জায়গায় আমরা বিনিয়োগের ক্ষেত্রে আমরা দেখছি যে তাদের আমরা অনেক বেশি সহযোগিতা পেয়েছি, তো এই ধরনের ঋণগুলো ম্যানেজ করা এবং পরবর্তীতে এগুলো আসলে চলমান রেখে কার্যক্রম রাখা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, ডলার ডেনোমিনেটেড, ডলারের যে আধিপত্যবাদ, এটা কিন্তু এক্সপেন্সিভ। এখন আপনি ইম্পোর্ট কারেন্সি, এক্সপোর্ট কারেন্সি, ডলার ডোমিনেটেড, তারা আধিপত্য রাখছে এটার উপরে। সেই ক্ষেত্রে চায়নার মতন দেশে সাথে ট্রাম্পের ঝামেলা হয়েছিল,
ঝামেলা হওয়ার পরেও কিন্তু মিউচুয়াল যে ট্রেড সেটা কিন্তু বন্ধ হয় নাই। ইউএস বন্ড, ফরেন কারেন্সি বন্ড, চায়না হলো অলমোস্ট 70% চায়না কিনে রাখছে। তার মানে কি তাদের মধ্যে শত্রুতাও আছে আবার বন্ধুত্বও আছে। ব্যবসার ক্ষেত্রে ব্যবসা আলাদা, পলিটিক্যাল সাইড আলাদা, এটা আলাদা। এই জায়গায় আসলে সরকারকে কি কৌশল অবলম্বন করা উচিত এবং যেই জায়গায় আসলে ঋণগুলো আসবে সেগুলো ম্যানেজ করার জন্য কি আসলে কোনো পরিকল্পনা থাকা উচিত কিনা আগে থেকে? অবশ্যই থাকা উচিত। এটা যেহেতু কম খরচের, ইন্টারেস্ট কস্ট কম হবে, আবার ইউএস ডলারে আপনি বড় করলেন সেটার ইন্টারেস্ট কস্ট প্লাস তার যে ট্রানজাকশন কস্ট, এই যে ব্যাংকে এলসি খোলা খোলা এগুলোতে আপনার IMF এর যে স্টাডিগুলো আছে সেখানে দেখা যায় 14% এখানে কিন্তু ডলারে এক্সেস যাচ্ছে। সেই পথটাকে যদি আপনি ডাইভার্ট করে আপনি এই সমস্ত কারেন্সিতে আসেন ট্রেডের ক্ষেত্রে, তাহলে পরিশোধ করবে ঋণ, এই টাকাগুলো পরিশোধ করবে ওদের কারেন্সিতে। তাইলে হবে কি দুই দেশের মধ্যে যে সমঝোতা চুক্তি, এইটা আপনার চাইনিজ কারেন্সিতে যদি আমাদের এখানকার এই সিদ্দিক ভাইরা যদি এলসি খুলে ইম্পোর্টের ক্ষেত্রে, তাহলে ওনার খরচ কমবে। আবার পরিশোধের সময় আমরা চাইনিজ ইউয়ানে যদি পরিশোধ করি তাহলে ওনার খরচ কমবে। এই যে অবস্থাটা, এটাতে হবে কি আমরা এক্সপোর্টের ক্ষেত্রে, ওনারা তো এক্সপোর্ট করেন, এক্সপোর্টের ক্ষেত্রে আমরা কম্পিটিটিভ হব, প্রতিযোগিতা থাকবে, আমরা কম খরচে বাজারে ঢুকতে পারবো, অন্য বাজারেও ঢুকতে পারবো, এই সুযোগটা সৃষ্টি হবে। এই যে ঋণটা সিদ্দিক সাহেব, এই ঋণটা কি আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে পাবো নাকি চায়নার শর্ত অনুযায়ী পাবো? এবং সেটি যদি আমরা পাই তো এটা কি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আসবে নাকি সেটি ব্যবসায়ী টু গভর্নমেন্ট, অর্থাৎ বাংলাদেশের ব্যবসায়ীরাও চাইলে সেই ঋণটা অ্যাভেল করতে পারবে? ঋণ তো হবে G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। ওটার সাথে তো ব্যবসায়ীদের কোনো যোগাযোগ নাই। ব্যবসায়ীরা ব্যবসা করবে প্রকল্প ভিত্তিতে, যেটা করবে সেটা তো সরকার এবং চাইনিজ সরকার মিলে করবে। এখানে তো আমাদের কিছু করার নেই, ব্যবসায়ীদের কিছু করার নেই। মাঝখানে হয়তো কারো যদি কাউন্টার পার্ট ওখানে থাকে, তাকে দিয়ে যদি এখানে কোনো ব্যবসা করে, দ্যাট ইজ ডিফারেন্ট কেস, সম্পূর্ণরূপে আলাদা জিনিস। আমরা ব্যবসায়ীরা ব্যবসা করি আমাদের কাউন্টার পার্টের সাথে, আমাদের চাইনিজ যে ব্যবসায়ী আছে তার সাথে আমরা ব্যবসা করি, এবং এখানে আমাদের স্বার্থ, উভয়ের স্বার্থ রক্ষা করেই কিন্তু এটা করা হয়। এটা কখনো একজনের স্বার্থে আরেকজনের কাছে ব্যবসা কখনো করা যায়, ভিত্তি হলো লাভ লস, নিজের স্বার্থ রক্ষা করেই সবাই সবাইটা করে। তো এখানে পার্সোনাল কোনো জিনিসের তো বিষয় না। বিষয়টা হলো যে চায়না সফরে, এইবারের সফরে একটাই উপকার হয়েছে, সেটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজে কিছু কথা বলেছেন, আমাদের এখানে ইনভেস্ট করার জন্য চাইনিজদেরকে আহ্বান জানিয়েছেন। এটার একটা ইম্প্যাক্টই আলাদা। বাংলাদেশের এখন জিওপলিটিক্যাল যে সিচুয়েশন সারা পৃথিবীতে, সেই অনুযায়ী আমাদের অবস্থান অত্যন্ত সুদৃঢ়, এবং আমাদের সাথে ইন্ডিয়া এবং চায়না বা রাশিয়া এবং আমেরিকা সবার সাথেই কিন্তু আমাদের সুসম্পর্ক, কারোর সাথে আমাদের বৈরিতা নাই। চায়নার সাথে রিলেশনশিপটা এখন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ। সেই অবস্থার মধ্যে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর সফরটা অত্যন্ত সফল এবং চাইনিজ কাউন্টার পার্টের কাছে, চাইনিজ ব্যবসায়ীদের মাঝে একটা আস্থার সৃষ্টি করেছে। এবং আমি এখনই প্রতিনিয়ত আমরা দেখছি আমাদের কাছে চাইনিজরা আসছে। আমরা অনুষ্ঠান শেষ করব, যেহেতু আসলে এ ধরনের চুক্তি থেকে অনেক কিছু পাওয়ার থাকে এবং অনেক কিছু দিতেও হয়, তো সেই ক্ষেত্রে আপনি একজন অর্থনীতিবিদ হিসেবে আপনি কি সরকারকে কোনো পরামর্শ দিচ্ছেন, যেহেতু সামনে এ ধরনের ঋণ, গ্র্যান্ট বা আপনি যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো প্রকল্প বাস্তবায়নের জন্য অনেক ধরনের সিদ্ধান্ত সরকারকে নিতে হবে এবং ওখান থেকে অনেক সিদ্ধান্ত কমপ্লাই করবে, তো এই দিক থেকে আপনার কোনো পরামর্শ আছে কিনা সরকারকে, যে সামনের সময় সুস্থভাবে প্রজেক্ট বাস্তবায়ন এবং এগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তাদের কোনো পরামর্শ থাকবে কিনা? ঋণটা কার দরকার, সহযোগিতা তো দরকার আমাদের। এখন ফার্স্ট কাজ আমাদের যেটা হবে যে MOU যেগুলা হয়েছে, ওখানে যে স্বাক্ষর হয়েছে, এটার যে মূল যে চুক্তি সেটা কিন্তু করবে আমাদের ব্যুরোক্রেসি এবং ওইদিকে ওই সরকারের ব্যুরোক্রেসি, এবং সেইটা যত ফাস্টার হয় এবং দেশের স্বার্থ, বিজনেসের স্বার্থ সবগুলা রক্ষা করে আমাদের, যাতে আমরা একটা এগ্রিমেন্টে আসতে পারি, ফাইনাল
যে চুক্তিটা সই হবে, তখন কিন্তু আপনার ওর ভিতরে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যেগুলো আছে সেগুলো দেশের স্বার্থ রক্ষা করে সেটা কি আপনি মনে করছেন না, সে এই এমও গুলো সাইন তো আর এখানে সরকারের তো কিছু নাই, এখানে তো জিনিসটা হলো ব্যবসায়িক যারা আমার সাথে আমার কাউন্টার পার্ট, ব্যবসার সাথে সরকারের সাথে সরকারের কাউন্টার পার্ট, ব্যবসায়ীর সাথে ব্যবসায়ী, আমাদের ব্যবসায়ীদের সাথে তারা ইন্ডিভিজুয়ালি করতে পারে। আমাদের এখানে যে সমস্ত এক্সপোর্ট প্রসেস স্পেশাল ইকোনমিক জোন আছে, গভর্নমেন্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে রাখছে এবং ওটা ভিজিবল এখন। সেটা যদি তাদেরকে দেখানো হয়, ভিজিট করে তারা আপনার যে সমস্ত জায়গায় এগুলা জায়গা খালি আছে ওই সমস্ত জায়গায় তারা আসতে পারে। সেখানে কিন্তু পুরা ইলেকট্রিসিটি লাইন থেকে আরম্ভ করে ইনফ্রাস্ট্রাকচার অলমোস্ট ফিনিশড। এগুলা যেটাই কমপ্লিট হচ্ছে তারা যাতে তাড়াতাড়ি আসে কিছু, যেমন আমাদের কতগুলো প্রায়োরিটি আছে, সেটা হলো যে আমাদের লেদার ইন্ডাস্ট্রি, গার্মেন্টস। তো আমাদের গার্মেন্টসে আমরা এখন মোটামুটি একটা পর্যায়ে আছি, এটার রক্ষা মেনটেন করতে হবে। তারপরে আপনার এই লেদার ইন্ডাস্ট্রি, আমাদের এক্সপোর্টের যে লেদারের ক্ষেত্রে এইবারও দেখলাম যে 55 টাকা না 50 টাকা করে পার স্কোয়ার ফিট বিক্রি করতেছে। এটা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করে এটাকে 4 থেকে 5 গুণ ভ্যালু এক্সপোর্ট করে বাইর করা সম্ভব। সেটা আমরা সেই জায়গায় সেক্ষেত্রে আপনি তো হচ্ছেন গিয়ে শিল্প বাণিজ্য সম্পাদক, আমি শেষ করছি, শিল্প বাণিজ্য সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি। সেই ক্ষেত্রে কি আপনি ব্যবসায়ীদের পক্ষে কি কোনো এক্সপার্ট প্যানেল রেডি করছেন যারা এই ধরনের কাজগুলো আরো বেশি দ্রুত সময়, যেটি উনি বলছিলেন খুব দ্রুত সময় এগুলো সফল কাম করার জন্য কাজ করা, এবং কোনো এক্সপার্ট প্যানেল আপনি তৈরি করছেন? এরকম এক্সপার্ট প্যানেল বিসিসিআইতে আছে, যদি টেক্সটাইল খাতে আসে তাইলে টেক্সটাইল খাতের আছে, আমাদের এখানে কিন্তু সবারই এখন আছে। তো সেই জায়গার মধ্যে আমি মনে করি যে আমাদের এখানে কৃষিতে কিন্তু এখন অনেক সুযোগ আছে, আমাদের ফুড প্রসেসিংয়ে অনেক ইন্ডাস্ট্রি হতে পারে। তো সেই এই ইনভেস্টমেন্টের জায়গার কোনো আমাদের এখানে কোনো অসুবিধা নেই। গার্মেন্টস ছাড়া তো আমাদের এরকম কোনো ইন্ডাস্ট্রি এখনও গড়ে ওঠেনি। তো আমরা শুধু আমাদের নিজস্ব কনজামশন করার জন্য আমাদের যা প্রয়োজন আমরা সেটা করছি। তো সেই জায়গার মধ্যে আমি মনে করি যে চাইনিজদের জন্য অনেক সুযোগ আছে আমাদের এখানে ইনভেস্ট করার, এবং আমরাও রেডি তাদের সাথে ব্যবসা করার জন্য। আমরাও আশা করছি আসলে চায়না সফরে বাংলাদেশের যে অর্জন, সেখানে চায়নার সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আরও বাড়বে এবং আসলে ব্যবসায়ীদের সাথে চাইনিজ ব্যবসায়ীদের সম্পর্ক আরও বেগবান হবে, এবং বাংলাদেশ সরকার অবকাঠামো খাতে, এবং আপনি বলছিলেন যে ক্যাশলেস সোসাইটি হিসেবে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরে আরও বেশি ইনভেস্টমেন্ট আসবে, যেখানে আসলে চাইনিজ গভর্নমেন্টও আমাদের সাথে যৌথভাবে কাজ করবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।